তারা অনেকে ধরো প্রতিকার করেছেন, হ্যাঁ হ্যাঁ সমাধান করেছেন, হ্যাঁ। যে প্রতিকারের প্রসঙ্গ তুমি একটু আগে বললে। হুম। এমন তো নয় যে তুমি আমি দুজনে পৃথিবীতে প্রথমবার এই জ্যোতিষ আলোচনা নিয়ে এসেছি, তাই না? না না আমি তো আমাদের চ্যানেলের মাধ্যমে যারা যোগাযোগ করেন তাদের মধ্যে আমি 100 জনের মধ্যে দেখি যে 70 জনের প্রতিকার নেওয়া আছে। হ্যাঁ ঠিক আছে, তো প্রতিকার নেওয়ার পরেও মানুষ যোগাযোগ করছেন, তার মানে কি আমাকে বুঝতে হবে যে তিনি ফল সেই অর্থে তিনি পাচ্ছেন না, তাই না? তাহলে কেন পাচ্ছেন না? এই রবি আর শনি কোথায় অবস্থান করে আছে, মানে কত ডিগ্রিতে, প্রথম বুঝলে ব্যাপারটা, কেন ডিগ্রিটা বললাম? যদি রবি 10 ডিগ্রির মধ্যে অবস্থান করে থাকে তাহলে তার নিজস্ব সে বলটা পাচ্ছে, উদীয়মান বল। শনি যদি ওখানে চলে আসে তাইলে কিন্তু সে দ্বন্দ্ব করতে এলো, বুঝলে ব্যাপারটা? আচ্ছা, আবার রবি যদি 20 থেকে 30-এ চলে যায়, সে কিন্তু দ্বন্দ্ব করতে গেল, কারণ তার তো উদীয়মান ডিগ্রি তার সে তো রাত্রিকালীন ডিগ্রি তার নয়। বুঝতে পেরেছি। এবারে প্রশ্ন হচ্ছে এই জায়গায় কি ফল দেবে, এখান থেকে কি কি বিবেচনা করা হয়? যে আপনি শনি এবং রবির এই যে কম্বিনেশনটাকে কি চোখে দেখছেন আপনি? হ্যাঁ, আপনার জীবনে যে কেবল কষ্টের দ্বারা আপনি উঠতে পারবেন না, আপনার জন্মছকে আপনার জীবনকে কোন ছন্দ দিয়েছে সেটা খুঁজে দেওয়ার দায়িত্ব কিন্তু একজন জ্যোতিষীর। আর একদম। আজকের সময় দাঁড়িয়ে এই জায়গাটাই মগজমারি চলছে। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। আজকের আলোচনা ভীষণ গুরুত্বপূর্ণ। যাদের জন্ম ছকে শনি এবং রবি একত্রে অর্থাৎ একসাথে যে কোনো একটি ঘরে অবস্থান করছে, তাদের জীবনে কিন্তু 20 যোগের প্রভাব তারা পাচ্ছে। এবার প্রসঙ্গ আসতে পারে যে শনি এবং রবি এই যে এক জায়গায় বসে 20 যোগ, আসলে কি 20 যোগটা কি? না, এই প্রশ্নের উত্তর গোবিন্দদা দেবে। চলুন আমরা মনোযোগ দিয়ে জানার চেষ্টা করি। আমি আপনাদের হয়ে প্রশ্ন রাখব, গোবিন্দদা কি উত্তর দেয়। গোবিন্দদা, আমার প্রথম যে প্রশ্ন তোমার কাছে, শনি এবং রবি একত্রে বসে 20 যোগ হয়। আজকে আমরা 20 যোগের এপিসোড করছি তুলা রাশি, তুলা লগ্ন তাদের জন্য, সারা জীবনের জন্য। যাদের জন্মছকে আছে তাদের সারা জীবন তারা এর প্রভাব তাদের জীবনে তারা বিভিন্ন সময় পরিলক্ষিত হবে, বেশি বা কম এইভাবে। 20 যোগটা ঠিক তৈরি হচ্ছে কিভাবে? মানে রবি এবং শনি তাদের কি কিসের জন্য 20 যোগ হচ্ছে, মানে 20টা কিভাবে উৎপন্ন হচ্ছে? আচ্ছা ভাই, 20 কে বললো তোমাকে? তুমি বোর্ডে লিখেছো 20 যোগ। হ্যাঁ। আচ্ছা, এটা 20 যোগ যেটা বলা হয়, হুম। আবার কোনো কোনো 20 অমৃতে পরিণত হয়। হুম। উদাহরণ দিয়ে দিই শুরুটাই একদম, একদম। দিলে দর্শকদের বুঝতে সুবিধা হবে। তুমি জানো সাপের বিষ যে নিবারণ করা হয়, হুম। পদ্ধতিটা তোমার জানা আছে। হুম। কোনো সাপের যখন সিরাম তৈরি হয় বিষকে আর নিরসিত করার জন্য, সেই সাপের বিষ নিয়ে ঘোড়াকে ইঞ্জেকশন দেওয়া হয়, দিয়ে একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করা হয়, তারপর তার রক্তটা নিয়ে সেটাকে তার আবার প্রসেসিং করে সেইটা যখন চলে আসে সেটা হয় সিরাম, অর্থাৎ সেটা বিষকে নিবারিত করে ক্ষয় করবে। তাইলে বিষ কিছু পিউরিফাই করলে অমৃতে পরিণত হয়, জীবনদায়ীও হয়। একদম তাই। আচ্ছা, এখানে প্রশ্নটা হচ্ছে কোথায় জানো? ছোট্ট লাইন দিয়ে দিই। তপভূমি নর্মদা যারা শুনেছেন তারা জানেন, সাপের বিষ থেকেই কিন্তু সেই বিষকে বিশেষ প্রক্রিয়ায় তাকে শুকিয়ে শুকিয়ে সেঁকো, মানে সংখিয়া তৈরি হয়। ঠিক আছে। আচ্ছা।
সেই সংখ্যা একদম চিমটে ভর যদি মানে একদম হাতের নখের ডোগায় যতটুকু আসে সেটা যদি নিয়ে নেওয়া যায় শরীরে, তাহলে কিন্তু মানে তুমি ধরো -40 ডিগ্রিতে হিমালয়ে সেখানে তুমি খালি গায়ে ঘুরে বেড়াতে পারবে। আচ্ছা। সংখ্যার এই গুণ, হ্যাঁ। এবং যারা সাধন পথে থাকেন ওই সমস্ত জায়গায়, তারা অনেকে কিন্তু সংখ্যা সেবনও করেন। ওই সংখ্যার কথা বলছি, সেটাও কিন্তু সাপের বিষ থেকেই হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা প্লিজ। ওটাকে বলা হয়, তুমি আরো একটু গভীরে যাবে, হ্যাঁ। সংখ্যাটা যে আসে না, শঙ্খচূড় নামক এক রকমের সাপের প্রজাতি আছে, হুম। ওরই বিষটাকে সংগ্রহ করে সংখ্যা বিষটা তৈরি করা হয়। আচ্ছা বেশ, এবারে আমরা এদিকে ঢুকি। আজকের আলোচনা আমাদের বিষবোধ কারোর ক্ষেত্রে মনে হতে পারে, আবার কেউ এখান থেকে অমৃতের খোঁজও নিতে পারেন। হ্যাঁ, এটাই কথা। এবারে প্রশ্ন হচ্ছে, আমরা আজকে তাইলে মূল জায়গায় বিষ যোগ কেন লিখে রেখেছি? আমরা তো আলোচনায় বলছি বিষের সাথে সাথে অমৃত যোগও আছে, তাহলে বিষ যোগ কেন লেখা হয়েছে? না, আমাদের যে জনসাধারণ মানবকুল যারা আমরা কি চাই সেইটা ভাবনা মাথায় রেখে, সেই ভাবনাটাকে মাথায় রেখে এই বিষ কথাটিকে আনতে বাধ্য হয়েছি আমরা। না হলে কিন্তু এটা অমৃত বলা চলে। একটু বলে রাখি ভাই, যারা ভবের ঘরে আছেন, ভবের জগতের ভবের মানুষ, তাদের ক্ষেত্রে এটা বিষ যোগ। আর যারা ভাবের জগতের মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অমৃত যোগের সমান, যদিও কোথাও অমৃত বলে ব্যাখ্যা করা হয়নি। ওটা আমি দেব। হ্যাঁ, এটা তুমি দেবে, আমি শুধু সূত্রটা বলে যাচ্ছি। এবারে বিষ যোগ হওয়ার কারণ হচ্ছে, দুটি গ্রহ একসঙ্গে অবস্থান করছে, রবি এবং শনি। রবি হচ্ছেন পিতা, শনি হচ্ছেন পুত্র, অথচ একত্রিত হলে সেটা বিষ যোগ। আবার তোমার পিউরিফাই করলে সেটা কোন জায়গায় যাবে সেটা তো আমরা আলোচনা করেছি। তাহলে এই বিষ যোগটা সংগঠিত হচ্ছে চারিত্রিক কারণে, নীতিগত কারণে, এক কথায় বলা যেতে পারে গুণাবলীর কারণে। গুণাবলীর কারণে, রবির গুণাবলী এবং আর শনির শনির গুণাবলী। এই কারণে মানে দুজনের এত পার্থক্য গুণাবলীর, যার জন্য তারা যখন একত্রিত হচ্ছেন, দুই গুণকে তারা প্রয়োগ করতে চাইছেন যে যার মতো করে জায়গাটায়। শনি চাইছেন আমার যাবতীয় গুণ আমার যে জাতক সে পালন করুক, রবি বলছেন যে আমার যাবতীয় গুণ জাতক পালন করুক। যখন দুটি গুণ তো একসাথে হতে পারে না, দ্বন্দ্ব তৈরি হয় ওখানটায়। আচ্ছা, এইবার তুলা লগ্ন, তুলা রাশির যারা মানুষজন, যাদের মধ্যে ভারসাম্য বজায় রাখা, অর্থাৎ ব্যালেন্স করার কথা বলছি, সেই তুলা দণ্ডের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের লগ্নে যখন শনি এবং রবি, আর কেউ নেই না, আমরা কিন্তু আর কাউকে রাখছি না ওখানে, কাউকেও রাখছি না, কারোর দৃষ্টিও রাখছি না। তাইলে আলোচনা জটিল হয়ে যাবে। না না, আমরা তো এই যোগ নিয়ে যখন কথা বলছি, এক্ষেত্রে রবি এবং শনি কেবলমাত্র আপনার লগ্নে বা 12টি ঘর জুড়ে যখন এগোচ্ছি আমরা, রবি এবং শনি একত্রে বসে আছে আপনার লগ্নে, তাহলে কি কি ফল ওনার শরীর এবং মনের উপর রবি দিচ্ছে আর শনি দিচ্ছে, আর সেখান থেকে নতুন কি নির্যাস পেতে হবে সেটা তুমি ছেড়ে দাও, ওটা আমার কাজ। আগে তোমাকে বুঝতে হবে, গভীরে ঢোকো, ব্যাকরণে ঢোকো। চলো ব্যাকরণে ঢোকো। প্রথমে ভাবতে হবে একটা রাশি হচ্ছে 30 ডিগ্রি। প্রথম 10 ডিগ্রি ধরে নাও উদীয়মান, রবি যেহেতু প্রবেশ করছে। সেকেন্ড 10 ডিগ্রি ওটা হচ্ছে উভয়ের, মানে ওটা কোনো কারুর পক্ষের নয়। আবার রাত্রিকালীন মান হচ্ছে শেষ 10 ডিগ্রি। তাইলে উদীয়মান কারক হচ্ছে রবি, আর রাত্রিকালীন যে গ্রহ হচ্ছেন কে? শনি। এবারে তোমার এই রাশি চক্রে এই রবি আর শনি কোথায় অবস্থান করে আছে, মানে কত ডিগ্রিতে? প্রথম বুঝলে ব্যাপারটা, কেন ডিগ্রিটা বললাম? যদি রবি 10 ডিগ্রির মধ্যে অবস্থান করে থাকে, তাহলে তার নিজস্ব সে বলটা পাচ্ছে, উদীয়মান বল। শনি যদি ওখানে চলে আসে, তাইলে কিন্তু সে দ্বন্দ্ব করতে এলো, বুঝলে ব্যাপারটা? আচ্ছা, আবার রবি যদি 20 থেকে 30-এ চলে যায়, সে কিন্তু দ্বন্দ্ব করতে গেল, কারণ তার তো উদীয়মান ডিগ্রি তার সে তো রাত্রিকালীন ডিগ্রি তার নয়। বুঝতে পেরেছি? এবারে প্রশ্ন হচ্ছে এই জায়গায় কি ফল দেবে? এখান থেকে কি কি বিবেচনা করা হয়? একটা হচ্ছে শরীর, আত্মা, ব্যক্তিত্ব, মানুষের কাছে প্রকাশ, বিকাশ,
এই যে জায়গাগুলো গ্রহণযোগ্যতা, হুম এই জায়গাগুলো বিচার করা হয়। হুম স্বাভাবিক শনি আর রবি এক জায়গায় থাকলে তো 20 যোগ হয়ে যাবে ভাই, হুম এটা তো পরিষ্কার কথা। হুম হ্যাঁ, আমি ডিগ্রি টিগ্রি বাদ দিলাম, ওগুলা কুণ্ডলী দেখে বিচার করা হবে। হুম প্রশ্ন হচ্ছে এই জায়গায় ভালো ফল হবে, হুম কেন হবে হ্যাঁ বলতে পারবে? কোনো ধারণা আছে? মানে আমি তোমাকে কোনো বলছি না, কেন কেন ভালো হবে এক কথায় বলে দিলাম। না আমি বলছি না, মানে আমি পারবো না এটা বলতে। আমি হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি, কারণ তোমাকে তো বোঝানোটাই কাজ। ঠিক। শনি এখানে উচ্চ হন, শনি কোন ঘর থেকে এসছেন? চতুর্থ এবং পঞ্চম, পঞ্চমের জায়গা দুটোই থেকে। ভাইটাল জায়গা, এবং দুটো আপনাদের জন্য ভালো ভালো ঘর। ভালো ঘর। রবি আসছেন থেকে একাদশ থেকে, একাদশ থেকে আসছে। লাভস্থল থেকে, লাভস্থল থেকে রবি এলেন। আর চতুর্থ পঞ্চম পরিবার পরিজন, গাড়ি বাড়ি যানবাহন মাতৃসুখ, সেখান থেকে প্রতিষ্ঠা প্রেম উচ্চশিক্ষা সন্তান, সেখান থেকে শনি এলেন। এবারে শনি এখানে উচ্চস্থল, হুম তাইলে হ্যাঁ চতুর্থ পঞ্চম পতি এসে উচ্চস্থলে গেলে গাড়ি বাড়ি যানবাহন প্রতিষ্ঠা সব কিছু না হয় ভালো হলো তার জগতে। শনি রবি একত্রে কিন্তু আমরা কথা বলছি। এবারে ভাষাটা হচ্ছে তাইলে রবি তো এলো একাদশ থেকে, হুম তাইলে রবি তো এখানে নিচস্থ। হুম এই জায়গায় যেরকম শনি উচ্চস্থ, রবি নিচস্থ, তাহলে তো রবি তো খারাপ ফল দেবে। হুম প্রশ্নটা এখানে, হুম তাহলে উপার্জন তো হবে না, হুম শরীর তো উপার্জনের জন্য পারমিট করবে না। কিন্তু জ্যোতিষ সূত্র কি বলছে, শাস্ত্র কি বলছে? হুম স্বগৃহী বা উচ্চ গ্রহের সাথে যদি কোনো নিচস্থ গ্রহ অবস্থান করেন, তাইলে নিচ ভঙ্গ রাজযোগ তৈরি হয়। আচ্ছা, মানে রবি এক্ষেত্রে নিচস্থ হয়েও যেহেতু ভালো শনিকে পেয়েছে, উচ্চস্থ শনিকে পেয়েছে, তাই নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হলো। নিজভঙ্গ রাজযোগ তৈরি হলো হ্যাঁ। তার লগ্ন স্থলে। যখন নিজভঙ্গ রাজযোগ কার কার জন্য তৈরি হলো? নিজভঙ্গ রাজযোগ তো হতো না, শুধু শনি উচ্চ হলে তো তিনি তার মতো ফল দিতেন। না না, এখানে যেহেতু এই যে তুলা রাশির লগ্নের যে জায়গাটি হ্যাঁ। আছে, মানে আমরা লগ্ন ক্ষেত্রে আলোচনা করছি, এই ক্ষেত্রে বায়বীয় ঘর এবং পঞ্চমের যে ঘর, শনি তো চতুর্থ পঞ্চম থেকে এসছে, তো শনির পঞ্চমের যে মানে কুম্ভের ঘরটা সেটিও বায়বীয়। হ্যাঁ। সেই জায়গা থেকে এটি কিন্তু ওই নিজভঙ্গ রাজযোগের জায়গাটি তৈরি করেছে। এবং একজন একাদশপতি, একজন হচ্ছে চতুর্থ পঞ্চমপতি, মানে তিনটে ঘরই খুব ভালো জায়গা থেকে এলো, হুম নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়ে গেল। হুম তাইলে এবারে কি হচ্ছে? দ্বন্দ্বের মধ্য দিয়ে উদ্বর্তন, মানে ভালো কিছু করার জন্য তুমি একটা ভালো প্রস্তাব দিচ্ছ, হুম আমিও একটা ভালোর প্রস্তাব দিচ্ছি, হুম সেখানে একটা গন্ডগোল হচ্ছে, হুম দিয়ে একটা সিদ্ধান্ত হচ্ছে অতি ভালোর। ঠিক। একটা উদাহরণ দিই, এখানে শনি উচ্চ, শনি এখানে সন্তান, হুম পিতা কিন্তু রবি। হুম এবারে বাবা একটা প্রস্তাব দিল ভালোর পক্ষে, যে বাবা যে জমিটা কিনেছো না, ওই জমিটায় তুমি একটা কাজ করো, এবারে ধান চাষ করা হোক। একটা উদাহরণ। শনি বলছে হ্যাঁ ধান চাষ করলে ভালো হয়, মোটামুটি একটা রেট করে ফেললো যে 20,000 টাকা লাভ হবে। শনি বললো না বাবা, একটু পরিশ্রম বেশি হবে। ঠিক কথা, আসো না বাদাম লাগাই, একটু খাটনি বেশি হবে, কিন্তু 40,000 টাকা লাভ আছে। এবারে একটা দ্বন্দ্ব কিন্তু হলো, বাবা ধান সে বাদাম, এই বলে দ্বন্দ্ব হলো। দ্বন্দ্ব হতে হতে এ তাকে যুক্তি দেখাবে, সে একে যুক্তি দেখাবে, দেখাতে দেখাতে একটা যে সিদ্ধান্ত হবে, সে সিদ্ধান্তটা কিন্তু প্রফিটেবল সিদ্ধান্ত। আচ্ছা, আজকের এই যে আলোচনায় আমরা 12টি ঘরকে কিন্তু ছুঁয়ে যেতে পারবো না। দুঃখের কিছু বিষয় নেই, ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবেন। ওখান থেকে আপনার কোথায় কোথায় শনি রবি, না যে কোনো জায়গাতেই একটা জায়গাতেই আপনার জন্মছকে থাকবে, সেই জায়গাটাকে নিয়ে আপনার জানার জন্য হলে আপনাকে যোগাযোগ করতে হবে। কেননা শুধু তো শনি রবি নয়, বাকি আরও 7টি গ্রহ কিন্তু আমাদের আলোচনায় বাদ থেকে যাচ্ছে। কেননা এটা যেহেতু 20 যোগ নিয়ে বলছি, বাট জীবনে তো তাদের প্রভাব বাদ থাকছে না। আপনার জীবনে তাদের প্রভাব তো থাকছে। তাহলে কেউ কেউ দেখা যায় যে এই যে শনি রবি তার তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষের কোনো জাতক বা জাতিকা, শনি রবি থাকা সত্ত্বেও, তার জীবনে উচ্চ পর্যায়ে যাওয়া সত্ত্বেও দেখা গেল তিনি একটি স্ক্যান্ডালে জড়িয়ে গেছেন এবং একটি পাপ কর্ম তার দ্বারা হয়েছে এবং তিনি হাজতে গিয়ে রাজকীয় হালে আছেন এবং 20 বছরের জন্য হাজতবাস তার চলছে। তাহলে সেটা কি জীবনে কাম্য? নিশ্চয়ই নয়। এবারে একটু বলে নিই, হ্যাঁ। রাজযোগ তৈরি হয়ে গেল, হুম এই রাজযোগটা কতটা শক্তিশালী? হুম রাজযোগ মানেই তো বিরাট একটা ভাবনা না, আদপে কতটা শক্তিশালী কি শক্তিশালী নয়,
হুম সেটা ভাবার দরকার আছে। আমি তোমাকে এবার একটু উদাহরণ দিই। 3টি নক্ষত্র, কারণ আমরা তো পুরো আলোচনা করতে পারবো না ভাই, একটা থেকেই 7টা দিতে হবে, সমুদ্র আছে। একটা থেকেই আমাকে 7টা দিতে হবে আর কি। আচ্ছা, এবারে 3টে নক্ষত্র বসে আছে। হ্যাঁ। একটা নক্ষত্র হচ্ছে চিত্রা, হুম একটা হচ্ছে স্বাতী, হুম আর একটা হচ্ছে বিশাখা। হুম রবির সাথে সম্পর্ক ভালো আছে কার? বিশাখা মানে বৃহস্পতির হ্যাঁ আছে, হ্যাঁ শনির সাথেও ভালো। হুম তাহলে বিশাখায় যদি উভয়ে থেকে যায়, হুম তাইলে সেই যে দ্বন্দ্বমূলক উদ্বর্তন তোমাকে বললাম, সেটা বিরাট প্রফিটেবল জায়গা দিয়ে যাবে। মানে দ্বন্দ্ব থেকে কিন্তু বন্ধুত্বের জায়গায় যাবে, এবং বাবা এবং ছেলে ওই বাদাম চাষের জন্যই কিন্তু দুজনে সমানভাবে কাজটা করবে। অহরহ ঝগড়া লাগবে, তুই ওষুধটা মারলি না জমিটায়, আমি ওষুধটা এনে 3 দিন রেখেছি, আর তুমি পারোনি, ঠিক আছে যাবো কাল না কাল না, এক্ষুনি যা। আচ্ছা ভালোর জন্যই দ্বন্দ্ব আহা, দিয়ে উদ্বর্তন। আচ্ছা। মানে একটা উদাহরণ হিসেবে আরে দিচ্ছি। অসাধারণ উদাহরণ দিচ্ছ তুমি। গেল। দ্বিতীয় হচ্ছে, যদি এখানে চিত্রা আছে, হুম চিত্রা কিন্তু শনির পছন্দের নয়, হরে কৃষ্ণ। রবির পছন্দের। হুম তাইলে এখানে যদি রবি বসে যায়, রবি তো নিচস্থ কিন্তু নিজভঙ্গ রাজ্য, বাবার মতানুসারে যদি চলা হয় তাহলে প্রফিট। তাহলে প্রফিট। আচ্ছা, এবার ধরো চিত্রা নক্ষত্রের কেউ আজকের এই এপিসোড দেখছে, হ্যাঁ, সে কি কমেন্টে লিখবে যে গোবিন্দবাবু ভুল বলছে, ভয় দেখাচ্ছে? না, ব্যাকরণ বলছে, গ্রামার বলছে, আমি আবার সূত্র দিচ্ছি না, মজা করছি না সূত্র দিচ্ছি। তোমাকে প্রথমেই বলে রেখেছিলাম, উদীয়মান ডিগ্রি, হ্যাঁ অস্তমিত ডিগ্রি বলেছিলাম না? একদম তাই। চিত্রা দিয়ে শুরু হচ্ছে তুলা রাশির, হুম চিত্রা দিয়েই শুরু, মধ্যখানে বিশাখা, না মধ্যিখানে সাতী, সরি মধ্যখানে সাথী, হ্যাঁ, শেষে বিশাখা। বিশাখা। এবারে উদীয়মান জায়গা থেকে শুরু হচ্ছে, তাইলে রবির যদি সেখানে প্রভাবটাকে মান্যতা দেওয়া হয়, হুম তাইলে সেখানে প্রফিটের জায়গা। যদিও তিনি নিচস্থ, কিন্তু নিজভঙ্গ রাজযোগে আছেন, কারেক্ট। বোঝা গেল? Correct. তাইলে এখানে কি যদি রবিকে মান্যতা দেওয়া হয়, তাইলে দেখা যাবে যে মান্যতা কেন বলছি শেষে প্রশ্নটা করো, যে মান্যতার প্রশ্নটা কি। হ্যাঁ হ্যাঁ যদি এখানে রবিকে মান্যতা দেওয়া হয়, তাইলে দেখা যাবে ওই জাতক লাভবান হবে। লাভবান হবে। হ্যাঁ। আচ্ছা। এবারে সাতিতে চলে আসো, হুম একদম রবির ঘোর বিরুদ্ধ নক্ষত্র। একদম। আচ্ছা, এবারে শনিরও সেখানে কিন্তু রাহুর সাথে সম্পর্কটা ভালো, মানে অমনি ভালো, কিন্তু একই জায়গায় বসলে ভালো না, একে তো নক্ষত্র পেয়েছে, ঠিক, ঠিক, এ তো অন্য কিছু নয়। ঠিক। এখানে দেখা যাচ্ছে রবির তুলনায় শনি যদি তার মত পোষণ করে, তার ক্রিয়া কাণ্ড চলতে দেয়, তাইলে সে প্রফিট পাবে। আর বিশাখায় উভয়ের যৌথ প্রক্রিয়া লাভবান সুন্দর একটা জায়গা কিন্তু ফলাফল তৈরি করে দেবে। এবারে আবার যাই, হুম একটা থেকে 7 দেবো সবগুলোর, কে কত ডিগ্রিতে বসে আছে। হুম একটা জিনিস, ডিগ্রিগত দিকটা দেখতে হবে প্রথমত। এবারে ডিগ্রিগত উদীয়মান ডিগ্রিতে থাকলে ভালো ফল দিচ্ছে, অস্তমান ডিগ্রিতে থাকলে মানে রাত্রিকালীন ডিগ্রিতে শনি যদি থাকে, দেখা গেল 22 ডিগ্রি, হুম ওখানে ভালো ফল দেবে। কিন্তু এই ক্ষেত্রে শনি যেহেতু তুঙ্গা অবস্থায় আছেন, এতটাই ডিগ্রিতে যাওয়ার দরকার নেই, যত কম ডিগ্রি হয় ততটাই ভালো। বেশ, এবারে আলোচনাটাকে আমি একটু হালকা করি। আচ্ছা আচ্ছা, কেননা আমরা বিষ থেকে অমৃত বানাতে গিয়ে কিছু বিষ বাষ্প তৈরি হচ্ছে। হ্যাঁ, যারা দেখছে তাদের ভেতরেই তৈরি হচ্ছে, বলছে কি সব ভাটের আলোচনা করছে। না, এবার ফল দিয়ে যাই, আর কোনো কিন্তু যুক্তিতর্ক নয়, ঠিক আছে, ফলের জায়গায় যাই। এনাদের শারীরিকভাবে, কেবল শারীরিকভাবে তার গঠন, তার শক্তি, তার মধ্যে রোগ জ্বালা, কর্মক্ষমতা ইত্যাদি ইত্যাদি, এই জায়গাটা শুধু বলো। যাদের তুলা লগ্নের জাতক জাতিকা আছে তাদের জন্য রাশি তার অন্য কিছু, এমন তো বাস্তবে, তাই না? তো আমাকে বাস্তবটার সাথে জ্যোতিষ বিদ্যাটাকে মিলিয়ে ওনাদের কাছে রাখতে হবে। সবার তো আর লগন চাঁদা নন আপনারা, যে তুলা রাশি তুলা লগ্ন সবার, তাই না? সেই জায়গাটা একটু রাখো। আচ্ছা, এই নিজভঙ্গ রাজযোগ যদি দুর্বল রাজযোগ হয়, মাথার সমস্যা প্রথমে দেখা দিতে পারে, হার্টের সমস্যা দেখা দিতে পারে। বোঝা গেল? তা এটা মূল, একদম শারীরিকভাবে মূল সমস্যা, নেগেটিভ অর্থে। হ্যাঁ, নেগেটিভ মানে রোগ ব্যাধি মানে তো নেগেটিভ জায়গা না, পজিটিভ অর্থে কি কি ফল পাচ্ছে? না, তুমি বললে রোগ ব্যাধির প্রশ্নটা করলে, না, সবটাই শারীরিক শক্তি, রোগ ব্যাধি। এবারে প্রশ্ন হচ্ছে, যদি এই জায়গায়
সংগঠিতভাবে খুব ভালো রাজযোগ তৈরি হয়ে যায়, নিজভঙ্গ রাজ্য। হ্যাঁ। তাইলে এনার্জি বৃদ্ধি পাবে, সাথে শরীর সাথ দেবে। আচ্ছা। পরিশ্রম করবে, পরিশ্রমের দ্বারা প্রতিষ্ঠা পাওয়ার দিকে একটা ঝোঁক থাকবে, আচ্ছা। যে যতই কষ্ট হোক হুম। কষ্ট করে আমি এটা আদায় করবই, আচ্ছা। এই প্রবণতাটা থাকবে। কারণটা তো তুমি জানো, আর ব্যাখ্যায় যেতে চাইছো না বলতে না, যাচ্ছি না। আমি এই জায়গাটা একটা লাইন যোগ করে আমি একটু পরের ঘরের দিকে যাব। আমরা তো 1 নম্বর ঘর নিয়ে কথা বলছি কেবল। আহ, আমার যেটা মনে হয় যে জীবনে একটা মানুষের তার দ্বন্দ্বটাও কিন্তু ঠিক এমনই। হ্যাঁ। মানে তিনি নিজেকে যত সময় না চিনে উঠতে পারছেন, তত সময় পর্যন্ত তিনি জানেন না যে তার কাছে অমৃত আছে কিন্তু বিষের ফরম্যাটে আছে। হ্যাঁ, তাই না? অমৃত আছে, বিষের ফরম্যাটে আছে। শনি দারুণ বলেছো। শনি এবং রবি একত্রে যারা নিয়ে বসে আছেন, আমি কেবল তাদের জন্য বলছি, বাকি সবার কথা বলছি না। আপনার মধ্যে দেখতে হবে যে আপনি শনি এবং রবির এই যে কম্বিনেশনটাকে কি চোখে দেখছেন আপনি। হ্যাঁ, আপনার জীবনে যে কেবল কষ্টের দ্বারা আপনি উঠতে পারবেন না, আপনার জন্মছকে আপনার জীবনকে কোন ছন্দ দিয়েছে সেটা খুঁজে দেওয়ার দায়িত্ব কিন্তু একজন জ্যোতিষীর। আর একদম। আজকের সময় দাঁড়িয়ে এই জায়গাটাই মগজমারি চলছে। আজকের এই আলোচনাতে শুরু থেকে এখনো পর্যন্ত যে যে শব্দগুলো খুব সচেতনভাবে আমি উচ্চারণ করছি, ঠিক এই কারণেই। কেননা শনি মহারাজ আপনাকে মোক্ষ দিতে পারে না, দিতে পারে নয়, উনিই দেবেন। আর কারোর ক্ষমতা নেই। যদি কেউ দিতে পারে তো উনিই দিতে পারেন। আর জীবন রবি দিতে পারে। তো একদিকে তুমি যেমন উদয়ের কথা বললে, আবার আরেক দিকে যেমন অস্ত যাওয়ার কথা বললে, রবি যেমন আলোক, শনি তেমনিভাবে ছায়া সুতো শনি, একদম, তাই না? ছায়া, অন্ধকার। অন্ধকার, দিনের আলো আর অন্ধকার দুটিই কিন্তু গুরুত্বপূর্ণ। সারা দিন 24 ঘন্টা যদি, মানে পুরো দিনটা যদি 24 ঘন্টার হতো, অন্ধকার বলে কিছু যদি থাকতো না, তাহলে মানুষ পাগল হয়ে যেত। একদম, একদম। সৃষ্টির মধ্যে তার ব্যালেন্স থাকতো না। রাত্রিরও প্রয়োজন আছে, দিনের আলোরও প্রয়োজন আছে। দুটির তালমিল আপনাকে খুঁজে দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। প্রতিকার চিপকে দেওয়া সেটা উদ্দেশ্য না, আচ্ছা ভাই, একটু খুঁজে বলে দেওয়াটাই হচ্ছে সব থেকে বড় একটা প্রতিকার। কথা, খুব খুব চলিত কথাই বলি। তুমি পরিশ্রমী, দিনের বেলা আমরা সচরাচর কাজ করি তো সবাই, পরিশ্রমী। রাত্রি ঈশ্বর রেখেছেন তোমাকে নিদ্রা নেওয়ার জন্য, আরাম নেওয়ার জন্য দিয়েছেন তো। তুমি যদি কন্টিনিউ পরিশ্রমই করতে থাকো তাহলে পারবে না। না, না, সম্ভব তাহলে না। ভাগ আছে। যেরকম রবি বলছে তুমি এই কাজ করো, শনি বলছে তুমি রেস্ট নাও, আমি রাত্রিকালীন হিসেবে ঠিক, ঠিক, বলছি। ঠিক। সহজ ভাষায়। তুমি আবার পরের দিন এনার্জি পাবে, আবার করতে পারবে। হুম। কিন্তু যদি তুমি বলো আমি নন রেস্ট করবো, কদিন করবে? পারবে না। এই ক্ষেত্রটায় এমন দুটি গ্রহের সন্নিবেশ হয়েছে, এই সংযোগকে যদি ঠিকভাবে কাজে লাগানো যায়, উপলব্ধির সাথে, এই যে তোমাকে বলছিলাম না, তুমি মনে করিয়ে দেবে, এই জায়গায় খেলাটা কোথায় জানো? মান্যতার প্রশ্ন যেটা। হ্যাঁ, কার প্রতিকার? এইখানে ধরো নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে, আর একটা জায়গায় তৈরি হবে, সেটাও বলে দিচ্ছি। সপ্তমে দুটো জায়গায় নিজভঙ্গ রাজযোগ তৈরি হবে, বাকি তো আর ঘরগুলোই নিজভঙ্গ রাজযোগ হচ্ছে না ভাই, কথাটা বোঝো। তাহলে সে ঘরগুলোই কি হবে না, ওটাই হচ্ছে বিবেচনার আসল জায়গা। একদম তাই। যে সেখানে কাকে আমি কতটা বাড়াবো। তুমি যাত্রা কোনো সময় দেখেছো? আমি আগে দেখতাম বড় বড় যাত্রা পার্টি, আমরা এখানে বাড়িতে কি করি, টিপে দিলে আলোটা জ্বলে বা বন্ধ হয়, কিন্তু যাত্রাতে ওগুলো থাকে না। হ্যাঁ, সেই ডিমারের মাধ্যমে একটু ঠেলে দেয়, একটু টেনে দেয়, মানে কতটা আলোর জ্যোতি দেবে, ঠেলে দিল, আবার কমাবে, এটা কমাচ্ছে সেটা বাড়াচ্ছে। জীবন তো এটাই আসলে। আমি এর পরের দিকে যাই। সপ্তমের ক্ষেত্রেও রাজভঙ্গ, মানে এই যে নিজভঙ্গ রাজযোগ, সেটাও তৈরি হচ্ছে যাদের তুলা লগ্ন সাপেক্ষে, যাদের সপ্তমে শনি এবং রবি একত্রে অবস্থান করেছে জন্মছকে, তাদের ওটিও কিন্তু রাজভঙ্গ, মানে নিজভঙ্গ রাজযোগ। তারা সেই ফলটাও পাবেন। সেই ফলটা একটু ব্যবসার জায়গা, যেহেতু ওটা দাম্পত্যের জায়গা, ওই জায়গাটাকে একটু ক্লিয়ার করো, কি ধরনের ব্যবসা আর তাদের দাম্পত্য জীবন কেমন। আচ্ছা, এখানে দেখতে হবে রবি তুঙ্গাবস্থায় থাকেন এই জায়গায়। আচ্ছা, এবারে এখানকার ব্যবসা রবি সমন্বিত ব্যবসাগুলো হলে ভালো ভালো। যেরকম রবি অগ্নি সম্পর্কিত ব্যবসা। আচ্ছা, মানে অগ্নি নির্বাপক
নাকি? না এই রান্না করো, খাবার দাবার, ফুড আচ্ছা, হোটেল, তৈরি, হোটেল, হোটেল, মানে হ্যাঁ। আগুন সম্পর্কিত ব্যবসা। ধরো পাউরুটির কারখানা, কোনো কারখানায় আগুন জ্বলছে, সেই কারখানা, সেই জাতীয় সোনা টোনার ব্যবসা, আচ্ছা, হ্যাঁ ওটার ব্যবসা খুব ভালো চলবে। এই জাতীয় ব্যবসা, যদিও রবির ব্যবসাটা খুব সীমিত, হুম, ওটা চলবে। কিন্তু এখানে শনির চেয়ে রবির করা ভালো। শনি নিচস্থ, যদি নিজভঙ্গ রাজ্য কতটা ভালো তৈরি হয়েছে দেখার দরকার আছে, ডিগ্রিগত বিরাট দূরত্ব, তাহলে নিজভঙ্গ তো ততটা ফল দেবে না। তার জন্য এখানে রবির জায়গাটায় যাওয়া সবচেয়ে শ্রেয়। এবারে কেউ হয়তো অন্য কিছু করছেন, আমি বলবো আপনি চামড়ার কাজ করুন, মানে ব্যবসা করুন, হুম, জুতা, ব্যাগ ইত্যাদি, যা আচ্ছা, যা আচ্ছা, বেল্ট আচ্ছা, টেল্ট আচ্ছা, leather ইত্যাদি। oriented। হ্যাঁ, আপনি খনিজ পদার্থের ব্যবসা করুন। আচ্ছা, সেটা কয়লা হতে পারে, হ্যাঁ, বিভিন্ন তেল জাতীয় সেই জায়গা হতে পারে, হ্যাঁ, লোহা লক্করের ব্যবসা করুন, আচ্ছা, হার্ডওয়্যারের দোকান দোকান ইত্যাদি, করতে ইত্যাদি। পারে, এই জাতীয় ব্যবসায় আপনি যেতেই পারেন, আচ্ছা, ভালো ফল পাবেন। আচ্ছা, তুমি মানে এই ধরো বাড়ি বানানোর জন্য যে রডের ব্যবসা আছে হ্যাঁ, সেক্ষেত্রে ওটা করতে পারি, সেই সব হ্যাঁ, জায়গা। অবশ্যই। কেননা শনিরও তো কাজকর্ম ধরো তোমার ওই লেবার জাতীয় কাজকর্ম, বা হ্যাঁ। আমরা ওটাকে নিম্ন স্তরের বলছি না, আমরা বলছি না, ও যে বলে বলুক, কোনো কাজই ছোট নয়। ওটা তো তার কাজ, আমি বলছি কি, এটা তো তার কাজ। হ্যাঁ, যেটাতে গেলে সফলতা পাবেন উনি, ওই ধরনের কাজেই সফলতা পাবেন। ওটাই তার ভালো জায়গা। কিন্তু এখানে শুধু একটা জিনিস আমি বারবার বলছি, ডিগ্রিগত দূরত্ব, নক্ষত্রগত অবস্থান, এগুলোকে ভাবতে হবে আগে। এ তো মানে ভয়ঙ্কর ব্যাপার ওটা, মানে ভয়ঙ্কর বলতে ওটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে কোন মশলাটা কতটা দেবে সেটাই কিন্তু ওই ডিগ্রির জায়গাটা দেখা যায় আর কি। এবার একটু আরেকটা ভালো প্রশ্ন করেছিলে, তার উত্তরটা দিয়ে নে। দাম্পত্য কিন্তু খুব একটা সুখকর নয়। কেন নয়? হ্যাঁ, প্রশ্নটা এই জায়গায়। হ্যাঁ। সাধারণত রবি সপ্তমের দাম্পত্য ভালো করেন না, কারণ জাতক অহংকারী হয়ে যান। আচ্ছা, কথাটা বুঝলে? কিন্তু সাথে তো শনি বসে আচ্ছা, আছে। শনি বসে থাকলে বিবাহ বিলম্বিত করেন। হ্যাঁ, কিন্তু বিবাহ বিলম্বেই হলো। তারপর উনার যে হাজবেন্ড বা উনার যা ওয়াইফ হবে, হ্যাঁ। তিনি একটু তেজি পরাক্রমী হবে, হ্যাঁ। যার জন্য দাম্পত্যে কিছুটা গরমিল আসবে। কারণ আচ্ছা। দুটো চরিত্রও তো গরমিলের না, মানে রবি চরিত্র আর শনি চরিত্র যেহেতু আলাদা আলাদা বলছো আর কি। যে সপ্তমে ঘটে যাচ্ছে। হ্যাঁ, এবারে আর একটা জিনিস দেখতে হয়, সেগুলো বিবেচনার ব্যাপার। সপ্তম পতি কোথায় গিয়ে থাকলো, কেন ঘর মালিক কোথায়, হ্যাঁ, মানে মঙ্গল কোথায় গিয়ে বসে আছে, সেটা তো দেখার দরকার আছে না। আচ্ছা, চলো আমরা একটু কর্ম নিয়ে কথা বলে নিয়েছি, বিবাহ দাম্পত্য জীবন নিয়ে কথা বলে নিয়েছি, শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলে নিয়েছি। যে জায়গাটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে যে তোমার শনি এবং রবি ষষ্ঠে বসে আছে। হ্যাঁ, ঋণ, রোগ, রিপুর যে তাড়না, সেই জায়গাটি। এই তিনটে ঘর নিয়ে আমরা আলোচনা করে আজকে ঝাঁপ বন্ধ করব। হ্যাঁ। বাকিরা আপনারা যোগাযোগ করবেন যদি মনে করেন। আচ্ছা। শনি এবং রবি এই 20 যোগ ষষ্ঠ ঘরে হয়েছে আপনার, তাহলে কি হচ্ছে? একদম শনি যদি, আসলে কথা কি জানো তো, এখানে তো যোগ নিয়েই হচ্ছে কথাটা। না না, শুধু যোগ থেকেই বলবে যোগ তুমি তো। থেকে কিন্তু খুব একটা ভালো ফল আসবে না। একটা রোগ ভালো হতে হতে আটকাবে, আবার চিকিৎসা হবে, আবার আটকাবে, আবার চিকিৎসা হবে, এরকম একটা ব্যাপার দাঁড়াবে। কারণ এখানে রাজযোগ আসছে না কিন্তু। আচ্ছা, এই জায়গায় আইনি লিটিগেশনও ঘষে মেজে সমস্যার দিকে যাবে। শনি কিন্তু ভালো ফল দেওয়ার চেষ্টা করবে এখানে, হ্যাঁ, কিন্তু দেখা যাবে উভয়ের এই যোগটাই আটকে দেবে। ব্যাপারটা বুঝলে? যোগটাই আটকে দেবে। না, আমি বলছি দীর্ঘসূত্রী হোক, হ্যাঁ, কিন্তু জয়ী উনি শেষ পর্যন্ত হবেন কি হবেন ওই না। জায়গাটাই বললাম ভাই একটা কথা, কুণ্ডলিটা বিচার করে কার প্রতিকারটা করালে, আমি একদম খোলা কথা বলি, কাকে না, সে তো শক্তি দিলে, অবশ্যই। কাকে শক্তি দিলে বিষয়গুলো থেকে নিষ্পন্ন হওয়া যাবে, সেটা কিন্তু খুব বিচার্য বিষয়। এখান থেকে এই যে আগাগোড়া বলে দিলাম, এটা তো বলা যাবে না এখান থেকে। আচ্ছা, আমি শুরুতে একটা কথা বলে গেছিলাম, সেইটাই দিয়েই আমি শেষের দিকে যাচ্ছি। শনি এবং রবি একত্রে যাদের জন্মছকে আছে, হ্যাঁ, তারা অনেকে ধরো প্রতিকার করেছেন, হ্যাঁ, সমাধান করেছেন। হ্যাঁ। যে প্রতিকারের প্রসঙ্গ তুমি একটু আগে বললে, এমন তো নয় যে তুমি আমি দুজনে পৃথিবীতে প্রথমবার এই জ্যোতিষ আলোচনা নিয়ে এসেছি, তাই না? না। আমি তো আমাদের চ্যানেলের মাধ্যমে যারা যোগাযোগ করেন তাদের মধ্যে আমি 100 জনের মধ্যে দেখি যে 70 জনের প্রতিকার নেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে, তো প্রতিকার নেওয়ার পরেও মানুষ যোগাযোগ করছেন, তার মানে কি আমাকে বুঝতে হবে যে তিনি ফল সেই অর্থে তিনি পাচ্ছেন না, তাই না? তাহলে কেন পাচ্ছেন না? কি বলি বলো তো, মানে লোহাটা খারাপ, না কড়াইটা নির্মাণ খারাপ, না রান্নাকারী খারাপ, যার জন্য রান্নাটা খারাপ হচ্ছে বলা মুশকিল। মানে অনেক সময় কি হয়, কড়াটায় ফুটো আছে, বুঝলে? তুমি তেল দিয়ে দিচ্ছ, তুমি যেন তেল দিচ্ছ, তেল গলে পড়লো, তারপর সবজি দিয়ে দিলে, সবজি দিয়ে জল দিয়ে দিলে,
যা যা দিয়ে দিলে, সেই যে মশলার জলটা সেটা তো গলে পালিয়ে গেল। এবার তুমি একটা মোটামুটি চচ্চড়ি রাঁধবে, চচ্চড়ি রাঁধতে 1 ঘন্টা লাগতো উদাহরণ, 20 মিনিটে কিন্তু জল শুকিয়ে গেছে। তুমি ভাবলো হয়ে গেল, পরিবেশন করলে ভালো লাগলো না। তার মানে কড়াইয়ের ত্রুটি থাকতে পারে। আবার দেখা গেল যে যিনি রান্নাকারী, কড়াই ভালো, রান্নাকারী যিনি, তিনি রান্না করতে গিয়ে তেলের জায়গায় যতটা দেওয়া কথা অনেক বেশি দিয়ে দিলেন, নুনটা বেশি দিয়ে দিলেন, লঙ্কাটা বেশি দিয়ে দিলেন, যে কোনো একটা বেশি দিলেন, স্বাদটা নষ্ট হলো। রান্নাকারীর ত্রুটি। আবার খাবার লোকের ত্রুটি আছে। যিনি নিয়েছেন গ্রাহক, তার বথ যেন ওই যে জিভে বেরোয় কিগুলো, আচ্ছা, মানে ওই কিছু হয় আর কি, জিভের রোগ আর কি। রোগ। হ্যাঁ, লঙ্কা অল্প, কিন্তু তিনি জিভে দেওয়া মাত্রই জিভটা জ্বলে যাচ্ছে। আচ্ছা। তাহলে যিনি খাচ্ছেন বা তিনি দেখা যাবে মিষ্টি পেয়সী, তৈলাক্ত জিনিস পছন্দ করেন না, খাচ্ছেন কিন্তু চচ্চড়ি বা ছেঁচড়া, সে তো তেল একটু লাগবেই, আর তার পছন্দ হচ্ছে না বা তার প্রিয় নয় বা তিনি সহ্য করতে পারছেন না, মানে তার নেওয়ার ক্ষমতাটা, অর্থাৎ তার যে গ্রহাবস্থানের কথা বলছি, কোনটা কতটা নিতে পারবে, কতটা পাওয়ারের নিতে পারবে, সেটা বিবেচনা করার দরকার আছে। যে এই ব্যক্তির এই রুচি, উনার তরকারিতে অবশ্যই চিনি একটু বেশি দেওয়া দরকার। হ্যাঁ, মানে উচ্ছেও থাক, কিন্তু সেটা একটু চিনি দিতে হবে, না হলে তিনি খেতেই পারলেন না, উচ্ছেটা শরীরে গেলই না একেবারে। এবারে সেই জায়গাটাকে বিচার করতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে, দিয়ে দেখব যে হচ্ছে না, মানে ওই যে কড়াই ত্রুটি আছে কি রান্নাকারী ত্রুটি আছে কি যিনি খাচ্ছেন তিনি নিজে ত্রুটিগ্রস্ত, সেটা তো বিবেচনা করার দরকার আছে ভাই। সেটা ওনারাই বিবেচনা করুন, এই বিবেচনা ওনাদের উপরেই দায়ভার থাকুক। তবে আজকের এই 20 যুগের এপিসোডে আমি একেবারে শেষে গিয়ে একটা কথাই বলতে পারি, কোনো গ্রহ, কোনো নক্ষত্র, মানে আমরা তো মূলত দুটো গ্রহকে নিয়ে কথা বলছি, রবি এবং শনিকে নিয়ে, এরা কেউ আমাদের জন্য খারাপ না। ভাবের ঘরে, অর্থাৎ আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে, আত্মার জার্নির দৃষ্টিভঙ্গিতে। আর যদি জাগতিক দৃষ্টিভঙ্গিতে দেখি, তাহলে কিন্তু ওই বিলম্ব হচ্ছে, 36-এর পরে গিয়ে সাকসেস পাওয়া যাচ্ছে, কিন্তু এদিকে যে মানুষটিকে ভালোবাসেন বা পরিবার বলছে যে আরে বিয়ে করতে গেলে তো কিছু একটা কর্ম করতে হবে, সফল হতে হবে, তো 25 বছর 24 বছরে বিয়ে হচ্ছে না, 30 বছরেও বিয়ে হচ্ছে না, পাড়ার লোকে বাজে কথা বলছে, তার মধ্যে আবার একাধিক সম্পর্ক জীবনে হয়ে যাচ্ছে। তো এই সমস্ত কিছু হতে 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 পরিবারের সাথে দূরত্ব তৈরি হয়ে গেল, আত্মীয়দের সাথে দূরত্ব তৈরি হয়ে গেল। আপনি লজ্জায় কারোর পরিবারে বিবাহ বলুন বা যে কোনো অনুষ্ঠানে কোথাও যেতে পারছেন না, কেননা আপনি জীবনে তখনও পর্যন্ত দাঁড়িয়ে উঠতে পারেননি বাকিদের চোখে এবং নিজের চোখেও। আবার কোথাও নিজের মাথার বিভ্রম ঘটছে যে আমার মধ্যে সেই প্রাণশক্তি আছে তো, আমি কি সত্যিই জীবনে কিছু করে উঠতে পারবো? এই প্রশ্নগুলোর জন্য বরং আপনি যোগাযোগ করবেন, ওগুলো ক্লিয়ার করার দায়িত্ব আমার কোথাও থেকে মনে হয় মা নর্মদা বোধহয় দিয়েছে আমাদেরকে। কেন নইলে আজ পর্যন্ত 100 জন যদি মানুষ আপনারা যোগাযোগ করেন, তার মধ্যে 70-80 জনকে পাওয়া যায় যে তাদের কোথাও মানে কোনো না কোনো প্রতিকার তারা ধারণ করে আছেন, তারপরেও তারা যোগাযোগ করেন। তারা যে হেসে হেসে যোগাযোগ করেন তা না, জীবনের দুঃখ কষ্ট সেই জায়গাগুলোকে নিয়েই তারা যোগাযোগ করেন। আর আমরাও যে লাটের মাঠ সেটা না, কিন্তু কোথাও থেকে দেখতে পাচ্ছি যে বোধহয় আমাদেরকেও মাধ্যম হিসাবে রাখা হয়েছে, যাতে এইগুলো নিয়ে অন্তত 2-4টে কথা আপনার সাথে হতে পারে। শনি রবি একত্রে বসে আছে, আপনি ধৈর্যশীল, ভয় পাওয়ার দরকার নেই, যোগাযোগের কোনো দরকার নেই। আপনি নিজে প্রতিদিন খাতায় লেখা শুরু করুন, নিজের মধ্যে কি কি থট প্রসেস আসছে সেটা লেখা শুরু করুন। এই বিষকে আপনি নিজেই নিজের জীবনের ল্যাবরেটরিতে অমৃতে রূপান্তরিত করতে পারবেন, এ বিশ্বাস আপনার প্রতি আমার আছে। একটু লিখুন, জায়গা তৈরি হবে। আর যাদের মনে হচ্ছে যে না, আমাকে জাগতিক জায়গা থেকে আগে এগিয়ে যেতে হবে, পেরিয়ে যেতে হবে, আমার কাছে সময় নষ্ট করবার মতো আর সময় নেই, ওদিকে যোগাযোগ হয়ে যাবে। গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই, হোয়াটসঅ্যাপে লিখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড, ওটাও কিন্তু শূন্য থেকে মহাশূন্যের পথে, 20 থেকে অমৃতের পথের জার্নি আছে। তপভূমি নর্মদা আলাদা প্লেলিস্ট বানানো আছে, আপনাকে শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। চ্যানেল সাবস্ক্রাইব করুন, বাকিদের সাথে ভিডিও শেয়ার করার অনুরোধ রাখছি।
আজকের এই এপিসোড আপনার সারা জীবনের নিরিখে, দয়া করে ভুল বুঝবেন না যে না গোচরের সাথে মানে মাসিক রাশিফলের সাথে তো মিলছে না, এখন তো আমার জীবনে ঘটছে না। দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা এখনো ঢুকিনি আলোচনায়, ওইগুলো হচ্ছে সুইচ, তখন তখন ঘটে যাবে। তাই সারা জীবনের জন্য এপিসোড। ভালো থাকুন, নমস্কার। নর্মদে হাট। নর্মদে